হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আবার আমি তোমাদের জন্য ভৌতবিজ্ঞানে 2026 সালের জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হবে যে টেস্টে এবং ফাইনালে সেই সমস্ত প্রশ্নগুলি আমি একদম পিডিএফ আকারে আমি তোমাদেরকে সেগুলি দেখাতে চাইছি বা দেখাবো। তাই তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং এই ভিডিও শেষে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো প্রশ্নের উত্তর দরকার হয় তবে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে বলবে। আমি তোমাদেরকে সেই সমস্ত প্রশ্নের উত্তর এবং অ্যান্সার আমি তোমাদেরকে অবশ্যই ফ্রি অফ কস্টে প্রোভাইড করে দেবো। যদি তুমি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দেবে, যাতে পরবর্তী ভিডিওগুলি বা পরবর্তী সাবজেক্টের সাজেশন বা কোনো লাইভ ক্লাস তুমি সবার প্রথমে অ্যাটেন্ড করতে পারো। তাই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং এই ভিডিওটি বা সমস্ত ভিডিওগুলি তোমার সেই প্রিয় বন্ধুকে শেয়ার করে দিবে, যে তোমার সবচেয়ে বেস্ট বন্ধু, যে তোমার সবসময় পাশে থাকে, তাকে অবশ্যই শেয়ার করে দিবে। বা তোমার কোনো নিকটীয় ফ্রেন্ড, তাদেরকে অবশ্যই শেয়ার করে দেবে, কারণ এই ভিডিওটা খুবই হেল্পফুল ভিডিও মাধ্যমিকের জন্য। এটি শুধুমাত্র প্রথম অধ্যায় থেকে শুরু করে একদম শেষ অধ্যায় পর্যন্ত কোন কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ, কোন অধ্যায় থেকে কয়টি প্রশ্ন হবে সে সমস্ত বিষয়ে সমস্ত কিছু ডিটেলসে বলা হয়েছে। তাই একটি ভিডিওটি লেন্দি হয়ে গেছে। তো তোমরা অবশ্যই যারা ভিডিওটি দেখবে তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদেরকেও শেয়ার করে দেবে, যাতে তোমার এই একটি ভিডিও তোমার বন্ধুর জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ বা একটি খুব ভালো সময় ডেকে আনতে পারে। তাই চলো শুরু করি আমাদের সেই প্রশ্ন পর্বগুলিকে। প্রথম অধ্যায়ে 2 নম্বর প্রশ্ন। 1. জীবাশ্ম জ্বালানি কাকে বলে? 2 নম্বর, মিথেন হাইড্রেট কি? 3 নম্বর, পরিবেশের উপর ওজোন স্তরের ধ্বংসের 2টি প্রভাব লেখো। 4 নম্বর, নাইট্রোজেন ও অক্সিজেন গ্রিন হাউস গ্যাস নয় কেন? 5 নম্বর, স্থিতিশীল উন্নয়নের ধারণাটি কী? 6 নম্বর, ওজোন স্তর ধ্বংসের আলোক রাসায়নিক বিক্রিয়াগুলি লেখো। 7 নম্বর, গ্লোবাল ওয়ার্মিং এর 2টি কুফল উল্লেখ করো। 4 নম্বর, গ্রিন হাউস প্রভাব কমানোর 2টি উপায় লেখো। 9 নম্বর প্রশ্ন, জ্বালানি তাপন মূল্য কাকে বলে? একটি পূর্ণ নবীকরণযোগ্য শক্তির নাম লেখো। 10 নম্বর প্রশ্ন, সৌর কোষের একটি ব্যবহার লেখো। তুষার জ্বালানি কি? 11 নম্বর প্রশ্ন, গ্রিন হাউস এফেক্ট এর জন্য দায়ী নয় বায়ুমণ্ডলে এমন 2টি গ্যাসের নাম লেখো। 12 নম্বর প্রশ্ন, গ্লোবাল ওয়ার্মিং বিশ্ব উষ্ণায়ন কি? 13 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের স্তরগুলির মধ্যে কোনটিতে চাপ সব থেকে বেশি? কারণসমূহ লেখো। 14 নম্বর প্রশ্ন, কয়লার একটি তাপন মূল্য 30,000 কিলো জুল পার কেজি বলতে কি বোঝায়? 15 নম্বর প্রশ্ন, গ্রিন হাউস গ্যাস কাদের বলে? উদাহরণ দাও। 16 নম্বর প্রশ্ন, ভবিষ্যতে পরিবেশের উপর বিশ্ব উষ্ণায়নের 2টি সম্ভাব্য প্রভাব উল্লেখ করো। এই ছিল আমাদের প্রথম অধ্যায়ের 2 নম্বর প্রশ্ন। এই অধ্যায় থেকে কোনো 3 নম্বরের প্রশ্ন হবে না। এবার আসবো আমরা গ্যাসের আচরণ। এখান থেকে এমসিকিউ একটা প্রশ্ন হবে, ভেরি শর্ট এসএকিউ একটা হবে, শর্ট এসএকিউ অ্যান্সার টাইপ কোশ্চেন একটা হবে, লার্জেস্ট এসএকিউ অ্যান্সার টাইপ কোশ্চেন একটা হবে। মানে এমসিকিউ একটা হবে, একটা এসএকিউ হবে, একটা 2 নম্বর প্রশ্ন হবে।
তো এমসিকিউ প্রশ্নগুলি আমরা আলোচনা করব না, এমসিকিউ পুরো টপিকই পড়তে হয়, কিন্তু আমরা 2 নম্বর প্রশ্নগুলো আলোচনা করব। প্রথম প্রশ্ন, চার্লস সূত্রটি বিবৃত করো। দ্বিতীয় প্রশ্ন, বেলুন ফোলালে গ্যাসের চাপ ও আয়তন উভয় বৃদ্ধি পায়, এটি কি বয়লের সূত্রের ব্যতিক্রম? ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, আদর্শ গ্যাসের সমীকরণ মাত্রিক বিশ্লেষণ দ্বারা আর এর একক নির্ণয় করো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে এসটিপিতে আদর্শ গ্যাসের মোলার আয়তনের মান কত হয়? গ্যাসের আয়তনের উপর চাপের প্রভাব কী? পরের প্রশ্ন হচ্ছে 4 নম্বর প্রশ্ন, আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য লেখো। 5 নম্বর প্রশ্ন, গাণিতিক রূপসহ বয়লের সূত্রটি বিবৃতি করো। 6 নম্বর প্রশ্ন, গ্যাসের বেগ ও চাপের উপর উষ্ণতার প্রভাব লেখো। 7 নম্বর প্রশ্ন, গ্যাসের ব্যাপন বলতে কি বোঝো? ব্যাপন গ্যাসের অণুর বিষয়ে কি ধারণা দেয়? পরের প্রশ্ন, গেলুসাকি সূত্রটি উদাহরণসহ বিবৃতি করো। 9 নম্বর প্রশ্ন, কোনো গ্যাসের চাপ দ্বিগুণ ও আয়তন অর্ধেক করা হলে গ্যাসটির অন্তিম উষ্ণতা কত হবে? এবার আমরা গ্যাসের আচরণ থেকে 3 নম্বরের প্রশ্নগুলি পড়ব। এগুলি ছিল 2 নম্বরের প্রশ্ন। 11 নম্বর প্রশ্ন হচ্ছে বয়েলে চার্লসের ও অ্যাভোগাড্রোর সূত্রের সমন্বয় আদর্শ গ্যাসের সমীকরণ প্রতিষ্ঠা করো। 12 নম্বর প্রশ্ন, পরম শূন্য উষ্ণতা কাকে বলে? চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করো। 13 নম্বর প্রশ্ন, সমান ঘরে দুটি আদর্শ গ্যাস, এটা হবে ভরের হবে, গ্যাস এ এবং বি, দুটি গ্যাস এ স্থান এবং বি একই চাপ ও উষ্ণতা দুটি পৃথক আয়তনে পাত্রে রাখা আছে, এদের মোলার ভরের আয়তন হবে 2:1 হলে আয়তনের অনুপাত কত? পরের প্রশ্ন, কোন গ্যাসের মোলার আয়তন বলতে কি বোঝো? বাস্তব গ্যাসের আচরণ আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুতির দুটি কারণ উল্লেখ করো। পরের প্রশ্ন হচ্ছে বয়েলের সূত্র ও চার্লসের সূত্রের সমন্বিত রূপটি প্রতিষ্ঠা করো। পরের প্রশ্ন হচ্ছে আদর্শ গ্যাস কি? আবদ্ধ পাত্রে রক্ষিত কোনো গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসটির চাপের উপর তার প্রভাব কি? যুক্তিসহ উত্তর দাও। পরের প্রশ্ন, একটি ঘটনা উল্লেখ করো যা থেকে বলা যায় যে গ্যাসের অণুগুলি সর্বদাই গতিশীল। গ্যাসের গতিতত্ত্বের ত্রুটিপূর্ণ শিকার দুটি উল্লেখ করো। এবার আমরা জানবো তাপের ঘটনাসমূহ থেকে 3 নম্বরের প্রশ্ন। এখানে কোনো 1 নম্বর প্রশ্ন হয় না, 2 নম্বরে সেগুলো কিন্তু হয় না, আমরা পুরোপুরি 3 নম্বরের প্রশ্ন দেখব। কঠিন এর ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? এর এসআই একক লেখো। তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? গ্যাসের ক্ষেত্রে আপাত প্রসারণ গুণাঙ্ক হয় না কেন? 3 নম্বর প্রশ্ন, স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? চার্লস এর সূত্র থেকে এর মান নির্ণয় করো। এরপরের প্রশ্ন হচ্ছে উচ্চতা পরিবাহিতা বিশিষ্ট একটি ধাতুর নাম লেখো এবং একটি অধাতুর নাম লেখো। উচ্চ তাপ পরিবাহী বিশিষ্ট হবে এটা। 4 নম্বর, কঠিন পদার্থের মধ্যে দিয়ে তাপ পরিবহনের হার কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? 5 নম্বর প্রশ্ন, তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 17 × 10
মনে হবে এটা 70 × 10⁻⁻10 ডিগ্রি বলতে কি বোঝায়? এই মান কেলভিন স্কেলে একই থাকে কেন? পরের প্রশ্ন হচ্ছে তাপ পরিবহন ও তড়িৎ প্রবাহের মধ্যে দুটি সাদৃশ্য ও দুটি বৈসাদৃশ্য লেখো। তাপ পরিবহনে সক্ষম একটি অধাতুর নাম লেখো। পরের প্রশ্ন হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে? এসআই পদ্ধতিতে এর একক লেখো। এসআই পদ্ধতিতে তাপীয় রোধের একক কী? এরপরে প্রশ্ন আমরা দেখব দৈনন্দিন জীবনে অভিজ্ঞতা থেকে কঠিন তরল ও গ্যাসীয় পদার্থের তাপীয় প্রসারণের একটি করে উদাহরণ দাও। 9 নম্বর প্রশ্ন কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্ক সংজ্ঞা দাও এবং এর গাণিতিক রূপটি লেখো। 10 নম্বর প্রশ্ন তামার তাপ পরিবাহিতাঙ্ক 385 ওয়াট পার মিটার ইনভার্স পার কেলভিন ইনভার্স বলতে কি বোঝো? সিজিএস পদ্ধতিতে এর মান কত হবে? এরপরে প্রশ্ন তাপ প্রবাহ মাত্রা এবং তড়িৎ প্রবাহ মাত্রার গাণিতিক রূপটি তুলনা করে তাপীয় রোধের রাশিমালাটি নির্ণয় করো। এবার আমরা আলো চ্যাপ্টার থেকে দেখে নেব কোন কোন প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে দুটি এমসিকিউ প্রশ্ন হবে, দুটি ভেরি শর্ট টাইপ অ্যান্সার কোশ্চেন হবে, একটি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন মানে 2 নম্বরের কোশ্চেন হবে এবং দুটি 3 নম্বরের প্রশ্ন হবে যেগুলিকে বলা হচ্ছে লার্জেস্ট অ্যান্সার টাইপ কোশ্চেন। তা আমরা দেখে নেব সেই প্রশ্নগুলি কি কি হতে পারে। এক নম্বর চিত্রসহ উত্তল উত্তল লেন্সের মুখ্য প্রকাশের সংজ্ঞা দাও। পরের প্রশ্ন হচ্ছে চিত্রসহ উত্তল লেন্সের আলোক কেন্দ্রের সংজ্ঞা দাও। নেক্সট কোশ্চেন হচ্ছে প্রতিসরণের ক্ষেত্রে আপাতন কোণ 45 ডিগ্রি এবং প্রতিসরণ কোণ 30 ডিগ্রি হলে মাধ্যমের প্রতিসরাঙ্ক কত? পরের প্রশ্ন হচ্ছে যে গামা রশ্মির একটি ব্যবহার ও একটি ক্ষতিকারক দিক উল্লেখ করো। পরের প্রশ্ন চিত্র সহ উত্তল ও অবতল দর্পণের মুখ্য ফোকাসের সংজ্ঞা দাও। পরের প্রশ্ন হচ্ছে আলোর প্রতিসরণ সংক্রান্ত স্নেলের সূত্রটি লেখো। এরপরের প্রশ্ন হচ্ছে একটি ছাত্র ক্লাসের শেষ বেঞ্চে বসে বোর্ডে লেখা পড়তে পারছে না। ছাত্রের চোখে এই জাতীয় ত্রুটির নাম কি? এটি কিভাবে দূর করা যায়? নেক্সট কোশ্চেন আমরা দেখব কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক কাকে বলে? এটি আলোর বেগের উপর নির্ভর কিভাবে করে? একটি আলোকরশ্মি কাচের উপর 45 ডিগ্রি কোণে আপতিত হয়ে 30 ডিগ্রি কোণে পতিত হয়ে কাচের প্রতিসরাঙ্ক কত? পরের প্রশ্ন সূর্য আলোকের গাছের সবুজ পাতাগুলি সবুজ দেখায় কেন? এই টাইপের কোশ্চেনগুলো অবশ্যই একটা থাকবে, তাই তোমরা এই টাইপের প্রশ্নগুলি অবশ্যই দেখে যাবে ভালোভাবে। এরপরে আমরা যেটা জানবো শূন্যস্থানের আলোর বিচ্ছুরণ হয় না কেন? পরের প্রশ্ন হচ্ছে যে উত্তল লেন্সের দ্বারা কোন ধরনের দৃষ্টি ত্রুটি প্রতিকার করা হয় ও কেন? পরের প্রশ্ন যেটা আছে যে প্রিজমের সাহায্যে কিভাবে একবর্ণীয় ও যৌগিক আলোকে শনাক্ত করবে? এরপর আমরা জানব আলোর চ্যাপ্টার থেকে 3 নম্বরের প্রশ্ন যেগুলি খুবই গুরুত্বপূর্ণ। দীর্ঘ দৃষ্টি ত্রুটি কি? কোন ধরনের লেন্স
ব্যবহার করে এই ত্রুটি প্রতিকার করা যায়? পরের প্রশ্ন, আপেক্ষিক প্রতিসরাঙ্ক ও পরম প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্কটি লেখো। নেক্সট কোশ্চেন, কোন মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? প্রতিসরণের সূত্র দুটি লেখো। ঘনর মাধ্যম থেকে লঘুর মাধ্যমে আলোর প্রতিসরাঙ্ক রশ্মি চিত্রের সাহায্যে দেখাও। পরের প্রশ্ন, আলোর বিক্ষেপণ বলতে কি বোঝো? বিক্ষেপিত আলোর তীব্রতা আপতিত আলোর তরঙ্গের দৈর্ঘ্যের ওপর কিভাবে নির্ভর করে? পরের প্রশ্ন, একটি আলো বায়ুর মাধ্যম থেকে উপরের একটি মাধ্যমের উপরে আপতিত হলে ওই মাধ্যমটির প্রতিসরাঙ্ক 1.5 এবং মাধ্যমটির আলোর তরঙ্গের দৈর্ঘ্য 4000 আর্মস্ট্রং হলে বায়ুর মাধ্যমে আলোটির তরঙ্গের দৈর্ঘ্য কত? এই মাধ্যমটির বেগ কত? নেক্সট আমরা দেখে নেব, একটি সমবাহু প্রিজমের একটি প্রতিসরাঙ্ক দলে আলোক রশ্মি আপতিত কোণ 30 ডিগ্রি ও অন্য প্রতিসারক তলের প্রতিসরণ কোণ 45 ডিগ্রি হলে চ্যুতি কোণের মান কত? একটি বস্তুর দৈর্ঘ্য 5 সেমি, এটিকে উত্তর লেন্সের সামনে 2 সেমি দূরে রেখে 10 সেমি দৈর্ঘ্য প্রতিবিম্ব পাওয়া গেলে রৈখিক বিবর্ধন ও প্রতিবিম্ব দূরত্ব কত? নেক্সট আমরা দেখে নেব, কোনো প্রতিসারক মাধ্যমের আলোক রশ্মির আপতিত এর উপর প্রতিসরণ হওয়ায় 30 ডিগ্রি যদি কোণের সৃষ্টি হলো, যদি আবর্তন কোণ প্রতিসরণ কোণের দ্বিগুণ হয় তবে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত? নেক্সট আমরা দেখে নেব, একটি উত্তর লেন্স থেকে 20 সেমি দূরে একটি বস্তুকে রাখার ফলে উৎপন্ন প্রতিবিম্ব লেন্সের কোনো দিকেই পাওয়া গেল না, ওই লেন্সের ফোকাস দূরত্ব কত? বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক ও প্রতিসরাঙ্ক হচ্ছে 1.5 হলে কাচের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক কত? এটা হবে কাছে নয় কাছে। এরপরে আমরা দেখে নেব, আলোকের বিচ্ছুরণ কি? একটি কাঁচের ফলকের উপর 45 ডিগ্রি কোণে আপতিত সাদা আলোর প্রতিসরণের পর কাঁচ ফলকের ভেতর বিচ্ছুরণ হবে কি? নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, চিত্রসহ উত্তর লেন্সের অভিসারী ক্রিয়ার ব্যাখ্যা করো। চলো তড়িৎ, এখান থেকে আমরা বেশ কয়েকটি প্রশ্ন হয়। চলো তড়িৎ থেকে এমসিকিউ প্রশ্ন হয় 2টি, ভেরি শর্ট টাইপ অ্যান্সার কোশ্চেন হয় 2টি, শর্ট টাইপ অ্যান্সার কোশ্চেন হয় মানে 2 নম্বরের কোশ্চেন হয় 1টি, লার্জেস্ট অ্যান্সার টাইপ কোশ্চেন সেটি হয় 2টি, মানে 3 নম্বরের প্রশ্ন হবে 2টি। আমরা দেখে নেব 2 নম্বরের প্রশ্নগুলি। এক কুলম্ব আধান কাকে বলে? 2 নম্বর, একটি বই দুটি কোষের অভ্যন্তরীণ রোধ ও ইএমএফ এর মধ্যে সম্পর্কটি প্রতিষ্ঠা করো। সমান দৈর্ঘ্যের দুটি মোটা ও সরু তামার তারের মধ্যে কোনটি রোধ বেশি? একই বিভব প্রভেদে রাখলে তাদের কোনটির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ বেশি হবে? 4 নম্বর প্রশ্ন, গাণিতিক রূপ সহ ওহমের সূত্রটি বিবৃত করো। 5 নম্বর প্রশ্ন, তড়িৎ চালক বল ও বিভব প্রভেদের একটি সাদৃশ্য ও একটি বৈসাদৃশ্য উল্লেখ করো। 6 নম্বর প্রশ্ন, রোধাঙ্ক এবং পরিবাহিতাঙ্ক কাকে বলে? 7 নম্বর প্রশ্ন, মুক্ত বর্তনীতে তড়িৎ কোষের তড়িৎ চালক বলের সংজ্ঞা দাও। 8 নম্বর প্রশ্ন, পার্থক্য লেখো এলইডি এবং সিএফএল লাইটের মধ্যে। অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটি লেখো। 10 নম্বর প্রশ্ন, বৈদ্যুতিক মোটর কি এর কার্য
নীতি লেখো। 11 নম্বর প্রশ্ন, তড়িৎ চৌম্বকীয় আবেশ বিষয়ে ফ্যারাডে সূত্রটি লেখো। 12 নম্বর প্রশ্ন এসি সুবিধাগুলি লেখো। 13 নম্বর প্রশ্ন, 20 ডিগ্রি তাপমাত্রার তামা রোধাঙ্ক 1.8 into 10⁻⁸ ওহাম বলতে কি বোঝায়? 14 নম্বর প্রশ্ন, বৈদ্যুতিক হিটারের ব্যবহৃত তারের দুটি বৈশিষ্ট্য লেখো। 15 নম্বর প্রশ্ন, ডায়নামো ও বৈদ্যুতিক মোটর এর মধ্যে পার্থক্য লেখো। 16 নম্বর প্রশ্ন, ফ্লেমিং এর বাম হস্ত নিয়মটি বিবৃতি করো। 17 নম্বর প্রশ্ন, আর্থিং কি? আর্থিং এর প্রয়োজনীয়তা কি? এই ছিল তোমাদের চলতড়ি চ্যাপ্টার থেকে 17টি 2 নম্বরের প্রশ্ন। তোমরা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবে, কারণ যদি একটা ভিডিওর মধ্যে বারবার সাবস্ক্রাইব করো তাহলে আমি ভিডিওটি শেষ করব কখন। তাই তোমরা নিজ ইচ্ছাতে যদি ভালো লাগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবে একটা, কারণ নেক্সট পার্ট আমি আবার নিয়ে আসব। সেটা হবে একটা মক টেস্ট, যেটা তোমাদের টেস্ট পরীক্ষার পর তোমরা পেয়ে যাবে। তাই অবশ্যই এগুলিকে ফলো করে রাখবে। তো আবার বলছি, 3 নম্বর প্রশ্ন, 19 নম্বর, দুটি পরিবাহীর শ্রেণীর সমবায় ও সমান্তরাল সমবায়ে তুল্য রোধ যথাক্রমে 9 ওহাম ও 2 ওহাম। পরিবাহী দুটি রোধ নির্ণয় করো। 20 নম্বর প্রশ্ন, 20 ওয়াট ক্ষমতা সম্পন্ন দুটি বৈদ্যুতিক যন্ত্র দিনে 8 ঘন্টা করে চলে। 30 দিনে ওই বৈদ্যুতিক যন্ত্রের জন্য কত টাকা বিল দিতে হবে যদি 1 ইউনিটের দাম 4 টাকা হয়? পরের প্রশ্ন, পরিবাহী, অর্ধপরিবাহী, অতি পরিবাহী রোধাঙ্ক উষ্ণতার সঙ্গে কিভাবে পরিবর্তিত হয়? প্রয়োজনীয় লেখচিত্র আঁকো। পরের প্রশ্ন হচ্ছে যে তড়িৎ প্রবাহের তাপীয় ফল বিষয়ক জুলের সূত্রগুলি গাণিতিক রূপ সহ বিবৃতি করো। এটা জুলের হবে না, এটা হবে জুলের সূত্র। পরের প্রশ্ন হচ্ছে যে ফ্লেমিং এর ডান হস্ত ও নিয়মটি বিবৃতি করো। বার্লোচক্রের ঘূর্ণায়নের কি পরিবর্তন হবে যদি চুম্বক ক্ষেত্রের মেরু অবস্থা উল্টো দিকে প্রবাহ মাত্রা বৃদ্ধি করলে? অর্থাৎ চুম্বক ক্ষেত্রে উল্টো দিক করে দেবে এবং প্রবাহ মাত্রা যদি বৃদ্ধি করে দেয় তাহলে তার পরিবর্তন কি হবে, এটাই বলতে চাচ্ছে। 24 নম্বর প্রশ্ন, তড়িৎ শক্তি ও তড়িৎ ক্ষমতা কাকে বলে? সংজ্ঞা দাও, সংজ্ঞা লেখো। জলবিদ্যুৎ উৎপাদন ভিত্তিগত কৌশলটি সংক্ষেপে লেখো। এখানে শক্তি রূপান্তরটি কি রূপ হয়? এরপর আমরা জেনে নেব পরমাণু নিউক্লিয়াস থেকে। ভৌতবিজ্ঞানের নেক্সট টপিক হচ্ছে চলতড়িতের পর পরমাণু নিউক্লিয়াস। এখান থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়, সেগুলোই কিন্তু আমি আলোচনা করছি। তাই মনোযোগ সহকারে দেখো এবং তা খুব ভালোভাবে প্রিপারেশন নিতে গেলে এই সমস্ত প্রশ্নগুলি যদি রেডি থাকে তো অবশ্যই তোমরা ভালো ফল পাবে। আর যদি এই সমস্ত প্রশ্নের উত্তর না থাকে, যদি প্রয়োজন হয় তা অবশ্যই কমেন্টে জানাবে। আমি তোমাদের এই সমস্ত প্রশ্নের উত্তরগুলি ফ্রি অফ কস্টে প্রোভাইড করে দেব। তো পরমাণু চ্যাপ্টার থেকে যে সমস্ত প্রশ্নগুলি হবে সেটা হবে এমসিকিউ একটা থাকবে, ভেরি শর্ট টাইপ অ্যান্সার একটা থাকবে, লার্জেস্ট শর্ট টাইপ অ্যান্সার একটা থাকবে। অর্থাৎ 2 নম্বরের প্রশ্ন থাকবে একটা, 3 নম্বর প্রশ্ন থাকবে একটা। তো আমি এখন আলোচনা করব শুধুমাত্র 2 নম্বর প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে নিউক্লিয়াস সংযোজন এবং নিউক্লিয়াস বিভাজন বিক্রিয়ার মধ্যে দুটি পার্থক্য লেখো। উষ্ণতা চাপের উপর কি তেজস্ক্রিয়তা নির্ভর করে?
2 নম্বর প্রশ্ন, আলফা বিটা গামাকে আয়নায়ন ক্ষমতা ক্রমে সাজাও। 3 নম্বর প্রশ্ন, পরমাণু নিউক্লিয়াসে ইলেকট্রন না থাকা সত্ত্বেও কিভাবে বিটা কণা নির্গত হয় তেজস্ক্রিয়তার একটি ব্যবহারিক প্রয়োগ লেখো। পরের প্রশ্ন, দুটি তেজস্ক্রিয় মৌলের নাম লেখো। নিউক্লিয়াস বিভাজন বিক্রিয়া কাকে বলে, উদাহরণ দাও। পরের প্রশ্ন, তেজস্ক্রিয় রশ্মি পরমাণুর কোন অংশ থেকে নির্গত হয়? নিউক্লিয়াসের বন্ধন শক্তি কাকে বলে? নিউক্লিয়াস রিঅ্যাক্টর ঘটে যাওয়া একটি দুর্ঘটনার কথা উল্লেখ করো। 6 নম্বর প্রশ্ন, নিউক্লিয়াস সংযোজন বিক্রিয়া কাকে বলে, উদাহরণ দাও। মানব কল্যাণে পারমাণবিক শক্তির একটি ব্যবহার উল্লেখ করো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, আদানবিহীন তেজস্ক্রিয় রশ্মিটির নাম লেখো। নিউক্লিয়াস বিভাজনের দুটি বৈশিষ্ট্য লেখো। পরের প্রশ্ন, নিউক্লিয়াস সংযোজন বিক্রিয়াটির দুটি বৈশিষ্ট্য লেখো। কোনো তেজস্ক্রিয় মৌল গামা রশ্মি নির্গত করে নতুন মৌলটির সৃষ্টি হয় না কেন, ব্যাখ্যা করো। 9 নম্বর প্রশ্ন, তেজস্ক্রিয় রশ্মি পরমাণুর কোন অংশ থেকে নির্গত হয়? তেজস্ক্রিয় রশ্মিগুলির মধ্যে কোনটির ভেদন ক্ষমতা ও কোনটির আয়নন ক্ষমতা সর্বাধিক? 10 নম্বর প্রশ্ন, একটি তেজস্ক্রিয় পরমাণুর কেন্দ্রে 92টি প্রোটন ও 143টি নিউট্রন আছে। ওই পরমাণু থেকে একটি আলফা কণা নির্গত হলে যে নতুন পরমাণু সৃষ্টি হয় তার কেন্দ্রে কতগুলি প্রোটন ও নিউট্রন থাকবে? নিউক্লিয়াস রিঅ্যাক্টর কি? এবার আমরা নিউক্লিয়াস পরমাণুর চ্যাপ্টারের পর নেক্সট চ্যাপ্টার হচ্ছে পর্যায় সারণী ও মৌলের ধর্মের পর্যায়বৃত্ত। এখান থেকে মোট প্রশ্ন হবে 3টে, একটি এমসিকিউ, একটি শর্ট টাইপ অ্যান্সার এবং একটি হবে লার্জেস্ট টাইপ অ্যান্সার। তো এখানে আমরা 2 নম্বরের প্রশ্নগুলি আলোচনা করব। 1 নম্বর প্রশ্ন, বিজারণ ক্ষমতা ক্রমানুসারে সাজাও। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এর। 2 নম্বর প্রশ্ন, শ্রেণী 17 এর মৌলগুলিকে হ্যালোজেন মৌল বলা হয় কেন? 3 নম্বর প্রশ্ন, দীর্ঘ পর্যায় সারণী গ্রুপ 1 এর অন্তর্গত সোডিয়াম, পটাশিয়াম, লিথিয়াম এবং রুবিডিয়ামকে এদের পরমাণুর ব্যাসার্ধ নিম্নক্রম অনুসারে সাজাও। 4 নম্বর প্রশ্ন, দীর্ঘ পর্যায় সারণী গ্রুপ 16 এর অন্তর্গত সালফার, অক্সিজেন, টিএ এবং এসি এর তড়িৎ ঋণাত্মকতার ক্ষমতা নির্ণয় অনুযায়ী সাজাও। 5 নম্বর প্রশ্ন, কোনো মৌলের জারণ ক্ষমতা সর্বোচ্চ হয়, মানে কোন মৌলের জারণ ক্ষমতা সর্বোচ্চ হয়? শ্রেণী বরাবর জারণ ধর্মের কিরূপ পরিবর্তন হয়? যদি আমরা শ্রেণী বরাবর যাই তবে জারণ ক্ষমতার কিরূপ পরিবর্তন হয় সেটা বলতে বলা হয়েছে। এরপর মহেশপুর গ্যাস কোন শ্রেণীতে অবস্থিত? এটা একটু পেন্টিং মিস্টেক হয়েছে, এটা একটা অন্য প্রশ্ন হবে, এটা হবে হয়তো নোবেল গ্যাস হবে এটা। তো শ্রেণী 14 এর প্রথম মৌলটির নাম লেখো। নোবেল গ্যাস কথাটির অর্থ কী? তৃতীয় পর্যায়ে সর্বশেষ মৌলটির নাম লেখো। পরের প্রশ্ন হচ্ছে, তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে? হাইড্রোজেন শ্রেণীর 1-এ রাখা পক্ষে এবং শ্রেণী 17 বা 17-তে রাখার বিপক্ষে একটি করে যুক্তি দাও। 8 নম্বর প্রশ্ন, পর্যায়গত ধর্ম কাকে বলে? ক্ষারীয় মৃত্তিকা মৌল কথাটির অর্থ কী? কোন শ্রেণীর মৌলগুলিকে ক্ষারীয় মৃত্তিকা মৌল বলে?
মৌলের আয়নায়ন শক্তি বলতে কি বোঝায়? লিথিয়াম, রুবিডিয়াম, ক্যালসিয়াম এবং সোডিয়ামকে আয়নায়ন শক্তির ঊর্ধ্বক্রমে সাজাও। 10 নম্বর প্রশ্ন, সমযোজী ও তড়িৎযোজী যৌগের দুটি পার্থক্য লেখো। 11 নম্বর প্রশ্ন, চিনি জলীয় দ্রবণ তড়িৎ প্রবাহ করতে পারে না কেন, কিন্তু সোডিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণে তড়িৎ প্রবাহ করতে পারে কেন? পরের প্রশ্ন হচ্ছে যে 12 নম্বর প্রশ্ন, একটি পরমাণুর নাম লেখো যার সমযোজী এবং তড়িৎযোজী উভয় প্রকার যৌগ তৈরি করে যৌগ দুটির সংকেত লেখো। পরের প্রশ্ন, ক্যালসিয়াম অক্সাইড ক্যালসিয়াম তড়িৎযোজ্যতা কত? এক্ষেত্রে অক্সাইড এর কোন নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন কাঠামো লাভ করে? 14 নম্বর প্রশ্ন, কোষের আয়নীয় বন্ধন গঠন কিভাবে ব্যাখ্যা করেন? 15 নম্বর প্রশ্ন, দার্শনিকের উল কাকে বলা হয়? 16 নম্বর প্রশ্ন, খোলা বাতাসে তামার তৈরি জিনিস রাখলে তার উপর কি বর্ণের ছাপ পড়ে? এর রাসায়নিক সংযুক্তি কি? এরপরে প্রশ্ন, কপার এবং অ্যালুমিনিয়ামের একটি করে ব্যবহার লেখো। 18 নম্বর প্রশ্ন, জিঙ্ক ব্লেন্ড জিঙ্কে খনি ও আকরিক দুই বলা হয় কেন? জিঙ্কে হবে এটা, জিঙ্কে খনি ও আকরিক দুই বলা হয় কেন? পরের প্রশ্ন হচ্ছে 19 নম্বর প্রশ্ন, সব আকরিক কি খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয়, উক্তিটি ব্যাখ্যা করো। 20 নম্বর প্রশ্ন, ইথিলিনের পলিমারাইজেশন বিক্রিয়া দ্বারা কিভাবে পলিথিন উৎপন্ন করা হয়? 21 নম্বর প্রশ্ন, সোডিয়ামের দ্বারা কিভাবে অ্যালকোহল এবং ইথারের মধ্যে পার্থক্য করবে? 22 নম্বর প্রশ্ন, সমগণীয় শ্রেণী কাকে বলে? উদাহরণ সহ ব্যাখ্যা করো। 23 নম্বর প্রশ্ন, জৈব ও অজৈব যৌগের দুটি পার্থক্য লেখো। 14 নম্বর প্রশ্ন, অ্যাসিটিক অ্যাসিড ও ইথাইল অ্যালকোহলের একটি করে ব্যবহার উল্লেখ করো। 25 নম্বর প্রশ্ন, ডিনেচার্ড স্পিরিট কি? 26 নম্বর প্রশ্ন, রেকটিফাইড স্পিরিট কি? একে কিভাবে পানের অযোগ্য করা হয়? এই ছিল তোমাদের আজকে সমস্ত প্রশ্নগুলি 2026 সালে যে মাধ্যমিক টেস্ট এবং বোর্ডের সাজেশন টাইপের প্রশ্ন। তোমরা যারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে, তাদের যদি নোটের প্রয়োজন হয়, এই প্রশ্নের উত্তরের প্রয়োজন হয়, তবে অবশ্যই তারা কমেন্টে আমাকে জানাবে। আমি তোমাদেরকে সেই নোটটা পাঠিয়ে দেবো ফ্রি অফ কস্টে। আর তোমরা যদি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবশ্যই এটাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, কারণ তোমরা তো অবশ্যই জানো এই প্রশ্নগুলি টাইপ করতে, এই প্রশ্নগুলি খুঁজে বের করতে বেশ অনেকটাই পরিশ্রম করতে হয়। তাই তোমাদের একটা সাবস্ক্রাইব করা অবশ্যই উচিত। আর তোমাদের বন্ধুদেরকেও এই প্রশ্নটি একটু পাঠিয়ে দেবে, তারাও হয়তো বুঝতে পারবে যে কোন কোন প্রশ্নগুলো পড়া উচিত, কোন কোন প্রশ্নগুলো পড়া উচিত নয়। তাই তোমাদের বন্ধুদেরকেও এই ভিডিওটাকে একটু শেয়ার করে দেবে। ততক্ষণ ভালো থেকো এবং সুস্থ থেকো, পড়াশোনায় মন দাও, আমি তোমাদের সঙ্গেই আছি। Thank you so much for watching. Bye bye. Take care.